বিয়ের পর থেকেই তৃণার মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছিল বিনয়। মুখে কিছু না বললেও মাঝে মাঝে তৃণার এরকম অদ্ভুত আচরণে রীতিমতো বিরক্ত হতো সে। যতবারই এই নিয়ে কথাগুলো বলতে যায় ততবারই এই ব্যাপারটা এড়িয়ে যায় তৃণা। তাই বিনয় সেভাবে আর আলোচনা করতেই পারেনি তৃণার সাথে। দুই বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে হয় দুজনের, একদম প্রকৃত অর্থে যাকে বলে অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ের আগে ফোনে এক দুবার কথা হলেও সামনাসামনি ওদের কখনো দেখা হয়নি। বলতে গেলে তৃণাই এক প্রকার দেখা করতে চায়নি। সে তখন বিনয়কে জানিয়েছিল, দেখো, বিয়ের আগে লুকিয়ে লুকিয়ে এভাবে নিজের হবু বরের সাথে দেখা করা আমার একদমই পছন্দ নয়। তারপর এই বিষয়ে আর জোর করেনি বিনয়। বিয়ের আগে খালি একটি অনুরোধ করেছিল তৃণা। সে বলেছিল, একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো। না মানে বলছি যে আমাদের শোয়ার ঘর থেকে ও বাথরুম থেকে আয়নাগুলো একটু সরিয়ে রাখবে প্লিজ। আয়না সরিয়ে রাখবো? কেন? না মানে আমার না আয়না দেখলে খুব ভয় লাগে, বলতে পারো একটা ফোবিয়া কাজ করে। অনেকেরই আয়নাতে ফোবিয়া থাকে, হয়তো তৃণারও তাই আছে। এই ভেবে সে বেডরুম আর বাথরুমের থেকে সব আয়নাগুলো সরিয়ে ফেলে। বিয়ের পর বিনয়ের তৃণাকে খুব সাধারণ এবং প্রাণোচ্ছল মেয়ে বলেই মনে হয়। কয়েকদিন যেতে না যেতেই বিনয়ের মনের এক বড় অংশ দখল করে নেয় তৃণা। কিন্তু তৃণার কয়েকটি আচরণ মন থেকে সে মেনে নিতে পারে না একদমই। এই যেমন, কিছুতেই নিজের কোনো ছবি তুলতে চায় না তৃণা, তুললেও দেখতে চায় না, কেমন যেন অদ্ভুত ব্যবহার করে। সেদিন তাদের বিয়ের ছবির অ্যালবাম নিয়ে সবাই খুব মাতামাতি করছিল। সত্যিই ছবিগুলো খুব সুন্দর এসেছে, কিন্তু তৃণা মুখ ফিরিয়ে নিল, একবারও দেখতে চাইল না। তারপর বিনয় নিজেই এসে তৃণাকে বলল, দেখো দেখো, তোমার এই ছবিটা কি সুন্দর এসছে। না তোমরা দেখো, আমার ভালো লাগে না। এত ভালো ছবি, এগুলোই তো পরের স্মৃতি হয়ে থাকবে, এভাবে বলছো কেন? মনি যত্ন করে রাখলেই সব স্মৃতি জমা থাকে, তার জন্য ছবি তুলতে হয় না। আর তাছাড়া আমি তো চাইনি, বিয়ের সময় জোর করে ছবি তোলানো হয়েছিল। সেদিন আর জোর করেনি বিনয়, কিন্তু মনে মনে সত্যিই বিরক্ত হয়েছিল সে। এর পরের শনিবার সন্ধ্যাবেলায় তৃণাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বেরিয়েছিল বিনয়। যতই হোক নিজের বাড়ি ছেড়ে এসেছে, তাই হয়তো মন মেজাজ ভালো নেই, তাই একটু খিটখিট করছে হয়তো, এই ভেবেই বেরোনো। কিন্তু হলো হিতের বিপরীত। চলো একটা সেলফি তোলা যাক। না। আরে, আমি তো তোমার হাজব্যান্ড, আমার সাথে একটা সেলফি তুলতে এত আপত্তি কিসের? এই বিষয়ে তোমাকে আগেও বলেছি, আমার ছবি তুলতে ভালো লাগে না। আহা, আমি তো আছি, একটা সেলফি তুলি, ভালো না লাগলে ডিলিট করে দেবো। আহ, বলছি তো আমার পছন্দ নয়। তৃণার এইভাবে হড়বড় করে উঠে দাঁড়ানোতে রেস্টুরেন্টের অন্যান্য সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় বিনয় এবং তৃণা। সবার নজর তখন বিনয়ের দিকে, আর বিনয়ের মুখ তখন রাগে লজ্জায় লাল হয়ে উঠেছে। আর এক মুহূর্তও সেখানে থাকেনি বিনয়। তৃণার হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। সেদিন তৃণার সাথে আর কোনো কথাই বলেনি বিনয়। রাতে ঘুমিয়ে পড়ার আগে বুঝতে পারে তৃণা কাঁদছে। খারাপ লাগলেও বুঝতে পারল না সে এই মুহূর্তে ঠিক কী বলবে। সকালে তৃণা নিজেই বিনয়ের কাছে এসে বলে, আমি জানি আমার খুব ভুল হয়েছে, তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই খুব ভয় পাই সেলফি তুলতে। সেলফিতে তো আয়নার মতোই নিজের প্রতিবিম্ব দেখা যায়। তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ওরকম আচরণ করা উচিত হয়নি, আমায় ক্ষমা করে দাও। আহা, কেঁদো না তৃণা, যা হয়েছে ছেড়ে দাও, আর মনে রেখে লাভ নেই। এরপর বেশ কিছুদিন কোনো গণ্ডগোল হয়নি। ইতিমধ্যে একদিন বিনয়ের মাসি এবং মেসো এসে উপস্থিত হলেন। তাহলে এটাই ঠিক হলো,
ছোট বেডরুমটাতে বিনয় তুই, তোর বাবা আর মেসো সুখ, আর বড়টিতে আমি, তোর মাসি আর বৌমা নয় শোবে। তা কি করে হয়? আমরা আসার কারণে যদি নবদম্পতিকে আলাদা শুতে হয় তাহলে আমাদের পাপ হবে গো। শোন দিদি, তোদের উপরে একটা ছোট ঘর আছে না? আমাদের ওতেই হয়ে যাবে। তা বললে কি হয়? ওইটুকু ঘরে তোদের হবে না, অসুবিধা হবে। তার চেয়ে বরং বিনয় আর বৌমাই সুখ ওপরের ঘরে। তাহলে মা আমি ওপরের ঘরটা গুছিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ বৌমা, যাও, আর রাত করো না। হঠাৎ একটা আর্ত চিৎকার ভেসে আসে উপরের ঘর থেকে। ছুটে যায় সবাই উপরে। এসে দেখে নিজের চোখ মুখ দুই হাতে চেপে মাটিতে বসে ভয়ে কাঁপছে তৃণা। একটু ধাতস্থ হয়ে তৃণা বলে, এ ঘরে একটা আয়না আছে, আমি আগে জানতাম না তো। প্রথমে বাড়ির কেউই তার কথা শুনে কিছু বুঝতে পারল না, কিন্তু বিনয় খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলায়। আসলে টিনা আয়না জিনিসটাকে খুব ভয় পায়, বলতে পারো একটা ফোবিয়া আছে ওর। একটু অদ্ভুত লাগলেও বাকিরা মনে মনে বিষয়টি মেনে নিয়ে নিচে নেমে যায়। এরপর বিনয় দেওয়াল আয়নাটা নামিয়ে সেটা ওই ঘরেই ডিভান খাটটির ভিতরে সযত্নে রেখে দেয়। এই তো, আর ভয় নেই টিনা, চলো এবার শুতে যাই। সেদিন রাতে হঠাৎ মনে হলো কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর তার নাম ধরে কাতর স্বরে ডাকছে। এ কি? এ তো টিনার আওয়াজ। কই না তো, টিনা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এ নিশ্চয়ই আমার মনের ভুল। পরের দিন অফিস থেকে ফেরার পর, শুনছো, এক কাপ চা করো না। আমি ঘরে গিয়ে বসলাম। একটু বাদে তৃণা চা এনে তাকে দিল। তারপর তার পাশেই বসে পড়ল। চা খেতে খেতে বিনয় দেখল তৃণা ঘাড় কাত করে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। কি হলো? ওভাবে কি দেখছো? তুমি আমায় ভালোবাসো? এই কেমন কথা? তুমি আমার একমাত্র স্ত্রী বলে কথা। তোমাকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো টিনা? না, ওই ওই নামটা তুমি আমার সামনে একদম নেবে না। ওই নামটা তোমাকে আমি ভুলিয়ে দেব। বলেই তৃণা ঘুরে তাকায় বিনয়ের দিকে। তার দৃষ্টি থেকে যেন আগুন ঝরছে। এই অদ্ভুত ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায় বিনয়। কিছুদিন পর বিনয় হঠাৎ দেখে তৃণা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আশ্চর্য, টিনা তো আয়না দেখলে ভয় পাগল হয়ে যায়। আর ওর জন্যই তো আমরা সমস্ত আয়না সরিয়ে রেখেছি। আয়না দেখতে হবে বলে তো টিনা সাজদও না। চুল তো সে আয়না না দেখেই বাঁধত। আজ হঠাৎ কি হলো? কি ব্যাপার? আজ আয়নাকে ভয় করছে না? না, আমার এসবে ভয় করে না। কিন্তু তুমিই তো বলেছিলে তোমার আয়না দেখলে ভয় করে। সেই জন্য তো তুমি সেলফি তুলতেও চাও না। আমি বদলে গেছি, দেখো দেখো। তুমি বলো, ওই আগের বউটার থেকে এই বউটা বেশি ভালো, তাই না? তৃণার হাসিটা ভীষণ অস্বাভাবিক লাগলো বিনয়। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। আজকাল তৃণার কথাবার্তা দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। তার ব্যবহার যেন উদ্ভ্রান্তের মতো। তাকে কেউ নাম ধরে ডাকলেই সে ক্ষেপে যায়, দেওয়ালে নিজের মাথা ঠোকে, কোনো কাজ ভালো করে করে না, পাগলের মতো হাসে। সেদিন হয়তো আয়নাটা দেখে খুব বেশি আঘাত পেয়েছিল। মানুষ তো বেশি ভয় পেয়ে গেলে এরমই অদ্ভুত ব্যবহার করে। ত্রিনাকে বুঝিয়ে একবার কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। এর মধ্যেই একদিন বিনয়ের মা বাবা কোনো এক আত্মীয়ের বাড়িতে গেছিলেন, আর তৃণা স্নানে গিয়েছিল। বিনয় নিজের কাজের একটি ফাইল নিতে উপরের ঘরে গেল।
উপরের ঘরের আলমারিতে খোঁজাখুঁজির পরেও ফাইলটা না পেয়ে খেয়াল হলো ফাইলটা আলমারিতে না রেখে ডিভানে রেখেছিল সে। ডিভান খুলে ফাইল নেওয়ার সময় অদ্ভুত আওয়াজ পেল বিনয়। কিসের একটা আওয়াজ হচ্ছে? ইঁদুর নাকি? ডিভানে তো প্রচুর দরকারি ফাইল আর কাগজপত্র আছে, ইঁদুর ঢুকলে তো সব কেটে দেবে। আজকেই খুঁজে বের করতে হবে ইঁদুরটাকে, না হলেই বিপদ। ভালো করে খেয়াল করে বুঝতে পারে শব্দটা সেই দেওয়াল আয়না থেকেই আসছে, যেটা সেদিন খুলে ডিভানে রেখেছিল বিনয়। অবাক হওয়ার সাথে সাথে ভীষণ ভয়ও পেল বিনয়। ওর মন চাইল ঘর ছেড়ে পালাতে, কিন্তু পারল না। মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। কৌতূহলের বশেই আয়নাটি হাতে তুলে নিল বিনয়। আয়নায় স্পষ্ট নিজের মুখ দেখতে পেল, কিন্তু সাথে ফুটে উঠছে অস্পষ্ট আরেকটি মুখ। তৃণা? এ তো তৃণার মুখ। আয়নায় দেখতে পেল ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে তৃণা। ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো বিনয়। না, পেছনে তো কেউ নেই। ভীষণ ভয়ে সামনে মুখ ফিরতেই দেখল আয়নাতে নিজের প্রতিচ্ছবি আর দেখতে পাচ্ছে না। সেখানে রয়েছে শুধু তৃণা। চিৎকার করতে চাইল বিনয়, পারল না। আওয়াজই বেরোচ্ছে না গলা দিয়ে। বিনয় জোরে আয়নাটি ছুঁড়ে ফেলতে যাবে, এমন সময় আয়নার মধ্যে থাকা তৃণা বলে উঠল, বিনয় দাঁড়াও, আমার কিছু বলার আছে। বিশ্বাস করবে তুমি আমার কথায়? বিনয় দেখল আয়নার মধ্যে বন্দি তৃণার চোখ ছলছল করছে। কে 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 তুমি? আমি যে তোমার আসল স্ত্রী, তৃণা। যেদিন প্রথমে এই ঘরে ঢুকি বিছানা ঠিক করতে, সেই মনে আছে যেদিন মাসি এসেছিলেন? আমি জানতাম না এই ঘরে আয়না আছে। ঘর খুলে ঢুকতেই নিজের প্রতিবিম্ব দেখতে পাই, কিন্তু যা ভয় করেছিলাম তাই হলো। বুঝতে পারলাম প্রতিবিম্বটা আমার নয়। তোমায় আমি সব বলবো, শুধু একবার আমায় উদ্ধার করো। সে আমার আত্মাকে এই আয়নায় বন্দি করে নিজে আমার শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে আত্মা বন্দি করেছে? তোমায় আগেই সব বলা উচিত ছিল, কিন্তু তুমি বিশ্বাস করবে না ভেবেছিলাম। ও তোমার জীবন থেকে আমার অস্তিত্ব মুছে দিতে চায়। যে তোমার সাথে এখন রয়েছে সেই তৃণা নয়, একবারটি বিশ্বাস করো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সব বলবো। তুমি শুধু আমায় এখান থেকে বের করো। এই আয়নাটা ওই নকল তৃণার শরীরের মুখোমুখি ধরো, তাহলেই আবার আমি নিজের শরীর ফিরে পাবো। আমাকে বাঁচাও বিনয়। তুমি সত্যি বলছো? তৃণা কোনো উত্তর দিল না, শুধু সজল চোখে চেয়ে রইল। এমন সময় তৃণার গলার স্বর পেল বিনয়, ফেলে দাও ওই আয়নাটা, ফেলে দাও। পেছন ঘুরে তাকালো বিনয়, দেখলো তৃণা দাঁড়িয়ে আছে। আমার মাথার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কে সত্যি বলছে? যে সামনে দাঁড়িয়ে আছে, নাকি যে আয়নায় বন্দি? ওর কথা বিশ্বাস করো না। ওই আমায় আয়নায় বন্দি করে শরীর পেতে চায়। তুমি তো আমার সাথে খুশি, বলো? আমার সেলফি তো তুলতে অসুবিধা নেই, আয়না দেখতেও অসুবিধা নেই। আমি তো সব রকম ভাবে ওর থেকে বেশি ভালো। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বিনয়ের দিকে এগিয়ে আসছে তৃণা। বশ করতে চাইছে তোমায়। ওর কথা শোনো না তুমি। মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। টিনা বলছে তার আত্মা আয়নায় বন্দি, তাহলে সামনে কে দাঁড়িয়ে? এটাও কি বিশ্বাস করা যায়? নাকি আয়নার ভেতর সত্যি কালো জাদু আছে, যে আমার সংসার ভাঙতে চাইছে? তৃণা আস্তে আস্তে এগিয়ে আসছে বিনয়ের দিকে। তার চোখ থেকে চোখ সরাতে পারছে না বিনয়। তার চোখে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে সে। ওর চোখে দেখো না বিনয়, একবার আয়নাটা ওর দিকে ঘোরালেই বুঝতে পারবে আমি সত্যি কথা বলছি। আমার কথা শোনো। হঠাৎ বিনয় সামনে দাঁড়িয়ে থাকা তৃণাকে বলে উঠল, যদি তোমার আয়না দেখে ভয় নাই করে, তাহলে এই আয়নায় ভয়ের কি আছে? এই নাও, দেখো তাহলে। একটা আলোর জ্যোতি বেরিয়ে মিশে গেল আয়নার ভেতরে।
এরপর আয়নার মধ্যে থেকে এক অন্য আলো ভাসতে ভাসতে মেশে তৃণার বুকে। তৃণা জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে বিনয় টুকরো টুকরো করে ফেলে আয়নাটাকে। পরের দিন সকালে ঘুম ভাঙল তৃণার। উঠেই দেখল বিনয় তার কাছেই বসে আছে। কি হলো, এখন উঠলে কেন? তোমার বিশ্রামের প্রয়োজন। আমি জানি তুমি কি জানতে চাইবে। আগে তোমায় সব বলতে পারিনি বলে ক্ষমা করো আমায়। এমন ঘটনা কখনো শুনিনি, বুঝতেও পারছি না কি হচ্ছে। জানতে তো কৌতূহল হচ্ছে খুবই, কিন্তু তোমায় এই অবস্থায় মাথায় চাপ দিতে হবে না। তোমায় বলছি পুরো ঘটনাটা, একটু ধৈর্য ধরে শোনো। কখনো না কখনো তো বলতে হবেই। আমার এক যমজ বোন ছিল, বিনা। আমাদের একই সময় জন্ম এবং একই রকম দেখতে হলেও সে আমার মতো মানসিকভাবে সুস্থ ছিল না। বিনা ছিল ভীষণ জেদি স্বভাবের। সে যা আবদার করত তাকে তখন সেটা না দিলেই ভীষণ অদ্ভুত আচরণ করত। আমি যা নিয়ে খেলতাম ও সেটাই চাইতো, আর না দিলে ও পাগলের মতো দেওয়ালে মাথা ঠুকতো। ও যত বড় হতে থাকলো ওর সাথে সাথে ওর পাগলামো আর জেদও তত বাড়তে থাকলো। কাউন্সেলিং করিয়েও কিছুদিন ভালো থাকতো, কিন্তু তারপর আবার জেকে সেই। স্কুলে ওর আলাদা কোনো বন্ধু ছিল না। ওর পাগলামি আর হিংসুটে স্বভাবের জন্য ওর সাথে কেউই মিশতো না, আর প্রতি পদক্ষেপেই ও আমাকে হিংসা করত। জানি না কিসের শত্রুতা ছিল ওর আমার সাথে। এরপর ক্লাস 10-এ পড়ার সময় আমার পরিচয় হয় অর্কর সাথে। একই টিউশনিতে পড়তাম আমরা। আস্তে আস্তে ভালো বন্ধুত্বও হয়ে যায়। এরপর মাধ্যমিকে আমি ভালো নাম্বার পেয়ে পাশ করলেও বিনা ফেল করে। আমি 11-এ কলা বিভাগে ভর্তি হই। বিনা থেকে যায় সেই ক্লাস 10-এই। 11-এ ওঠার পরপরই আমি জানতে পারি যে অর্ক আমায় পছন্দ করে। একদিন আমি বাংলা টিউশনি যাওয়ার পথে দেখলাম বিনা আমার জামা পরে অর্কর সাথে রাস্তায় গল্প করছে। খুব অবাক হয়ে গেলাম। বিনার তো এখানে থাকার কথা নয়, ও তো 10-এর ব্যাচে পড়ে, আর এখন তো 11-এর ব্যাচ শুরু হওয়ার সময়। এগিয়ে গেলাম ওদের দিকে। আমায় দেখে বিনা ভীষণ থতমত খেয়ে গেল। অর্ক অবাক চোখে তাকিয়ে রইল। বিনা, তুই কি করছিস সেখানে? তোর তো সকালে টিউশনি থাকে। এসব কি হচ্ছে টিনা? আমি তো তোকেই ফোন করেছিলাম টিউশনির আগে দেখা করব বলে। ফোন? কই, আমি তো কোনো ফোন পাইনি। সেই মুহূর্তেই আমাদের কারো বুঝতে বাকি রইল না ঘটনাটা কি ঘটেছে। বিনা অর্কর ফোন ধরে, আমার নাম করে কথা বলে, এবং শুধু তাই নয়, আমার জামা কাপড় পরে আমার জায়গা নিয়ে অর্কর সাথে কথা বলতেও চলে এসেছে। আমি ভীষণ রেগে যাই, যা নয় তাই বলে তাকে অপমান করি। অর্কও রেগে যায় এই বিষয়ে, সেও বেশ কিছু কথা শুনিয়ে দেয়। বিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে শুধু একটাই উত্তর দেয়, তৃণা, তুই না আসা পর্যন্ত অর্ক কিন্তু আমায় চিনতে পারিনি যে আমি বিনা। তাহলে ও কেমন ভালোবাসে তোকে? আমি হই বা তুই, ওর কাছে তো একই ব্যাপার। বল অর্ক। তার এই কথাটাই মনে আমার সবসময় বাজতে থাকে। সেদিন টিউশন থেকে বাড়ি ফিরে আমি জানতে পারি বিনা আমাদের বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে সুইসাইড করেছে। তাকে বাঁচানো যায়নি। ভীষণ আঘাত পাই আমি। রাগের মাথায় এত কিছু বলে ওর কাছে ক্ষমাও চাইতে পারলাম না। তার সব কাজ মিটে যাওয়ার পরে একদিন রাতে স্বপ্নে দেখতে পেলাম বিনা বলছে, তোর শরীরটা আমায় দিবি? দে না, তোর শরীর আর আমার শরীরের তো পার্থক্য নেই। দে না রে, তাহলে ক্ষমা করে দেবো তোকে। এরপরের দিন মা আয়নার সামনে বসে আমার চুল বাঁধছিল। হঠাৎ দেখলাম আমার প্রতিবিম্বের স্থানে বিনার প্রতিবিম্ব। কি কুটিল তার হাসি! ভয়ে ছিটকে সরে যাই আমি সেখান থেকে। মাও সবটা লক্ষ্য করছিল। আমি তারপর মাকে আমার স্বপ্নের কথাও খুলে বলি। মা এক সাধুর কাছে নিয়ে যায় আমাকে। সব শুনে সেই সাধু বলেন, তোমরা ভালো করেছো, ব্যাপারটা বুঝতে পেরে এখানে এসেছো। তোমাদের আরেক মেয়ে বিনা মনে করে তার টিনার সব কিছুতেই অধিকার আছে। এখন সে টিনার প্রতিবিম্বের অধিকার কেড়ে নিয়েছে। সেই প্রতিবিম্বের সাহায্যে
অধিকার করতে চাইছে টিনার শরীর। ও এখনো হিংসা করে টিনাকে, আর সেই হিংসেই ঋণাত্মক শক্তি যোগাচ্ছে তাকে। এই নে, এই মাধুরীটা রাখ। আর শোন, সব আয়না এবং প্রতিফলক থেকে দূরে থাকবি। যেদিন তোর সত্যিকারের ভালোবাসা তোদের দুজনের মধ্যে পার্থক্য করতে পারবে, সেদিন ও বুঝবে ভালোবাসায় মনের মিলন হয়। শারীরিকভাবে এক হলেও সেই ভালোবাসায় তার কোনো অধিকার নেই। সেটা বুঝলেই সে তখন চলে যাবে। এরপর থেকেই আমার শুরু হয় আয়না ভীতি। আমার ছবিতেও তার প্রতিফলন দেখতে পেতাম, তাই আমি ছবি তুলতে চাইতাম না। এইসব কারণে মা বাবাও ঘরে থেকে সব আয়না সরিয়ে দেয়। সরিয়ে ফেলা হয় বিনাও আমার সব ছবিও। বিনার কোনো কথাও আর উচ্চারণ করা হতো না ঘরে। তারপর সেদিন ওই ঘর খুলতেই আয়নার মুখোমুখি হই, বিনার মুখোমুখি হই। আমায় একা পেয়ে আয়নায় বন্দি করে, নিজে আমার জায়গা নেয়। আমি তোমায় ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু আয়নাটা ডিভানে বন্ধ করে দিয়েছিলে। সেদিন আয়নার মধ্যে থাকা সত্ত্বেও তুমি আমার কথা বিশ্বাস করেছিলে, তাই আমি মুক্তি পাই তার হাত থেকে। সব চুপচাপ শুনল বিনয়। এত কিছুর মধ্যে একটা কথা স্পষ্ট হলো, আমি তোমার সত্যি ভালোবাসা, অন্য কারো চান্স নেই। रा